হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সুমাইয়া আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমি কেন কখনোই কোনো উৎসবে ঈদের শ্বশুর বাড়ি যাই না, এই নিয়ে আমার বন্ধুদের অনেক প্রশ্ন ছিল, অনেক কৌতূহল ছিল। চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি আমার শ্বশুর বাড়ি থেকে। আমি যেখানে থাকি রাজশাহী বিভাগীয় শহর থেকে পার্শ্ববর্তী জেলা শহর চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে বাই বাস। আর প্রাইভেট কারে সময়টা আরও কিছুটা কম লাগতে পারে। তো রাস্তায় কিন্তু কাজ চলছিল, তাই আশেপাশে একটু রাস্তা ভাঙাচোরা, এই জন্য আমাদের 10 মিনিট বেশি সময় লেগেছে। নতুন করে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে পানি সাপ্লাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এখানকার পানি একেবারে পানযোগ্য নয়, আয়রন নিকেল এইসব তো রয়েছে, তার সাথে আবার আর্সেনিকেরও উপদ্রব। তো ডিপ কলের পানিটাও আসলে পান করা যায় না, কিনে কিনে খেতে হয়। তো ইনাকে যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার শ্বশুরের বোনের ছেলে, অর্থাৎ আমাদের ফুপির ছেলে, আমার ভাসুর হচ্ছেন। তো দাদাভাই আমাদের আগেই এসে পৌঁছেছেন। দাদাভাইও কিন্তু রাজশাহী শহরেই থাকে। আসলে আমাদের বেশিরভাগ আত্মীয় পরিজন রাজশাহী শহরেই থাকে, তাদের সাথে আমাদের রাজশাহীতেই টুকটাক দেখা সাক্ষাৎ হয়ে যায়। এই কারণে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আমি খুব একটা আসতে পারি না, তবে আমার হাজবেন্ড কিন্তু প্রায়ই চলে আসে। ও প্রায় শুক্রবারগুলোই কিন্তু এই অঞ্চল থেকে ঘুরে যায়। সকালবেলা এসে সারাদিনটা কাটিয়ে হয়তো সন্ধ্যা নাগাদ ব্যাক করে যায়। বাস থেকে নেমে আমরা প্রথমে গিয়েছিলাম আমার হাজবেন্ডের এক বন্ধুর বাসায়, সেখানে আমাদের একটু প্রয়োজন ছিল। তারপরে সেখানে চা নাস্তাও করেছি। এরপরে আমার হাজবেন্ড তার দাদাভাইকে নিয়ে একটু বাজারের দিকে যাবে, সেখানে তাদের আরো কিছু জরুরি কাজ রয়েছে। ওর যেহেতু এখানে বাড়ি, তাই ওকে তো বিভিন্ন কাজে মাঝে মধ্যে আসতেই হয়। আমি মেয়েকে নিয়ে আসার খুব একটা সময় পাই না, কারণ আমি নিজেই তো রাজশাহী শহরে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি, অনেক ব্যস্ততা, আসার সুযোগ হয় না। তো আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ির দিকে। এটা হচ্ছে বটতলা হাট। আজ হাটের দিন নয় অবশ্যই, এজন্য হাট ফাঁকা। আর হাটের পরে একটা পার্ক রয়েছে, এরপরে আমার শ্বশুর বাড়ির মোড়টা পড়বে। তবে আমি আগে আমার চাচা শ্বশুরের বাড়ি যাব। সারাটা দিন মোটামুটি সেখানেই কেটে যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের নিজেদের বাড়িতে কিছুক্ষণের জন্য যাব। তো হাজবেন্ড তার কাজ সেরে চলে আসবে, এসে এখানে আমাদের সাথে অবশ্য জয়েন করবে। এরপরে এখান থেকে আর কি আমাদের যেটা পৈতৃক বাড়ি সেখানে যাব। তো সেখানে গেলেই বুঝতে পারবে কেন সেখানে আমাদের যাওয়া হয় না। আর কার কাছেই বা যাবো বলো, আমার তো নিজের শ্বশুর শাশুড়ি নেই, তাই এখানে আসলে চাচা শ্বশুর চাচি শাশুড়ি এনাদের কাছে আসতে হয়। একদম ছোট চাচা শ্বশুরের বাসায়। আর আমার চাচি শাশুড়ি রান্না করতে অনেক ব্যস্ত হয়ে গেছে। আমার দাদি শাশুড়ি এই ভিটেতে এই লেবু গাছটা নিজ হাতে লাগিয়ে দিয়েছিলেন। এত বড় লেবু গাছটা হয়েছে না, আমি কখনো এত বড় লেবু গাছ দেখিনি। আর মূল বাড়ি থেকে আমার কাকু শ্বশুর অনেক বছর আগে এখানে এসে আলাদা সংসার শুরু করেছিলেন। আমার দাদু শ্বশুরের সাথে কোনো ঝামেলার কারণে উনি অনেক আগে আলাদা হয়ে মূল ভিটেটা ছেড়ে এখানে এসে আছেন। এখানে আশেপাশে যতগুলো বাড়িঘর দেখতে পাচ্ছ, এই সবগুলোই আমাদের আত্মীয় পরিজন, বিভিন্ন সূত্র ধরে। আমি এতক্ষণ যে বাড়িতে ছিলাম উনি আমার শ্বশুরের আপন ছোট ভাই। তো ছোট কাকু শ্বশুরের বাসা থেকে এখন চলে এসেছি মূল ভিটেতে। চাচি শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল, খেয়ে দিয়ে আমার হেঁটে আসতে ভীষণ কষ্ট হলো। আর এত কাছাকাছি বাড়ি হওয়ায় হেঁটে আসা ছাড়া অন্য কোনো অপশনও ছিল না। তবে খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পোলাও, মাংস সবকিছুই করেছিলেন, কিন্তু খাবার টেবিলে চাচা শ্বশুর এমন সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছিলেন যে সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। এখানে আসলে এই হয়, নানান কথায় আর হেসে খেলে দিনগুলো পার হয়ে যায়। তো এইটা হচ্ছে মূল ভিটে। তো এখান থেকে আমার দুজন চাচা শ্বশুর বের হয়ে গিয়ে আলাদা ভিটেতে বাড়ি করে নিয়েছেন। অবশ্য সেই ভিটে প্লটগুলো কিন্তু আমার দাদু শ্বশুরেরই ছিল, সেগুলো উনি ওনাদেরকে একবারে লিখে পড়ে দলিল করে দিয়ে দিয়েছেন। সুতরাং সেগুলো নিয়ে আমাদের আসলে আর কিছু বক্তব্য নেই। এই পুরনো বাড়িটা যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে প্রায় 10 কাঠা মতো জমি। এই জমির মধ্যে এখন বাকি যারা থাকার তারা বাটোয়ারা করে নিয়ে নিয়েছি। তো আমার অংশটা একদম রাস্তার উপরে ফ্রন্টে পড়েছে। এখন আমাকেও ওখান থেকে শুরু করে ঘর বাড়ি করে চলে আসতে হবে। তো দেখা যাক প্ল্যান প্রোগ্রাম কি করা যায়, সেই সব নিয়ে চিন্তা ভাবনা করতে আজকে এসেছি। এই রুমে এখানে আমারই জিনিসপত্র রয়েছে, অবশ্যই এগুলো সরিয়ে নিতে হবে। আমি 8 বছর আগে এখানে এসে 5 মাস মতো একটানা সংসার করে গেছিলাম। এটা হচ্ছে আমার রুম। এখন আর কোনো তালাগুলো খুলতে পারছি না, মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে একদম। তাছাড়া এই বাড়ির মনে হয় ছাদে কোথাও কোথাও ফাটল আছে ভালো রকম, সেগুলো দিয়ে পানি লিক করে তালাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একে যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার দেবর।
সাগর আমার চাচা শ্বশুরের ছেলে। আরিশার বাবাকে তো চেনই, আমি এই যে এই ভাইয়ার কথা বলছি, ওর নাম শান্ত, আমার মেয়ের শান্ত পাপা। তো ও এখন এই বাড়িতে দুটো একটা রুম নিয়ে থাকতে চাইছে। ওর বাবা যদিও এখান থেকে বেরিয়ে গিয়ে 4 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে নিয়ে দোতলার ফ্ল্যাটে বাস করছেন, তবে ছেলে করেছে কি খুব রিসেন্টলি নিজের পছন্দের ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়েছে। এখন ওর বাবা মা এই বিয়েটা মেনে নিচ্ছে না, যার জন্য ও বউকে বাড়িতে ওঠাতেও পারছে না। এখন বিয়ে করা বউকে কতদিন বা শ্বশুর বাড়িতে ফেলে রাখা যায়? ওর শ্বশুর বাড়ি সহ অন্যান্য পাড়ার লোকজন সবাই জেনে গিয়েছে বিষয়টা। এখন ও ভাবছে বউকে নিয়ে আপাতত এই বাড়িটা যেভাবে আছে দু একটা রুম যদি বাসযোগ্য থাকে তো নিজে নিজে একাই বউকে নিয়ে এসে এখানে আপাতত সংসার করবে। পরবর্তীতে ওর বাবা মাকে মানিয়ে গুছিয়ে ওদের বিল্ডিং এ যে কোনো একটা ফ্ল্যাটে হয়তো চলে যাবে। এখন বাসার এই তো অবস্থা তোমাদেরকে দেখালাম। এখানে এই একটা ছাদের নিচে বোধহয় 150-200 ঘর রয়েছে। তার মধ্যে ধরো যে ভাগাভাগি হতে 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 আমার দাদু শ্বশুরের ভাগে এখানে 13-14টা ঘর ছিল। 10 কাঠা মতো মাটি আর কি পাওয়া গেল। সেদিনকে মাপ দিয়ে গিয়েছে আমার হাজবেন্ড এসে, আমি আর তখন এসেছিলাম না, আমি ভাগাভাগির পরই এসেছি। আর এর আগে তো ওই যে 8 বছর আগে যখন সংসার ঘর এখানে করতাম তখন আমার দাদু শ্বশুর জীবিত ছিলেন। তো উনি শেষের দিকে সামনের রুমটায় এসে আর কি থাকতেন। এখানে দেখো জুতা রাখার জন্য আমার চাচা শ্বশুর আলমারি করে দিয়েছেন, মানে শান্তর বাবা আর কি। আর এই ঘরে শেষ দিকে দাদু শ্বশুর আর কি কিছুদিন কাটিয়েছেন, মানে অসুস্থ অবস্থায় শেষ দিকে এই রুমটাতে কিছু সময় কাটানোর পরে শান্তর বাবা আমার ওই কাকু এসে ওনাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে রাখেন এবং ওখানে উনি পরবর্তীতে মারা যান। তো আমি এই রুমে এত আলো কম তোমাদের কি করে দেখাবো। তো দাদু ভাইয়ের এই যে আলমারিটা এটা দলিলে ভর্তি। আমি শুনেছিলাম দাদু ভাইয়ের 20 কোটি টাকা সম্পদ নাকি এই আলমারিতে রয়েছে। যাকে এই আলমারিটা বের করে আমরা এই দিকে পেছনে একটা ঘরে আপাতত রেখে তালা মেরে দিব। আর ওই ঘরটাতেই শান্ত আপাতত উঠতে পারবে। ওই ঘরটা কিছুটা হলেও ভালো আছে, কিন্তু আমার হাজবেন্ড সহ অন্য কোনো ওয়ারিশরাই ওই রুমে আলমারিটা রাখতে দেবে না। আর আলমারিতে রয়েছে সমস্ত দলিল দস্তাবেজ। এই কারণে এই আলমারিটাকে অন্য একটা রুমে রেখে তালা দিয়ে চাবিটা আমরা নিয়ে রাজশাহী চলে যাব। দেন ওরা ওই পাশের রুমটায় থাকবে। এই রুমটাতে দাদা দাদি প্রথম জীবনে সংসার করতেন, তো ওনাদের সিন্দুকটা এখনো পড়ে রয়েছে। আমি ওনার সিন্দুকটা চেয়েছিলাম, তো কাকুরা আমাকে দিয়ে দিয়েছেন। অবশ্য আমার এই রুমে আমি ঢুকবো দেখে শুনে এই রুমটা আবার তালা দিয়ে চলে যাব। এই রুমে আমার শাশুড়ি আম্মুর সমস্ত স্মৃতিগুলো রয়েছে। এই রুমে আমার শ্বশুর শাশুড়ির সমস্ত ফার্নিচার গুলোই রয়েছে, সোফা, খাট, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল, বড় বাক্স, সবকিছুই আছে। এই কারণে এই ফার্নিচার গুলো আমি শহরের বাসায় এখন পর্যন্ত কিনেও নি। আমি ভেবেছিলাম কখনো হয়তো এখান থেকে কিছু জিনিস রিপেয়ার করে নিয়ে যাব। এখন ভাবছি যে হয়তো এখানে বাড়িঘর করে এখানকার ফ্ল্যাটেই রেখে যাব। গ্রামের জিনিস টেনে নিয়ে যাওয়া মুশকিল। আর ফার্নিচার গুলো সব একদম ভারী, সাইজেও অনেক বড় বড় এবং মজবুতও অবশ্য। এগুলো নিয়ে শহরের ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে ওঠানো নামানো মুশকিল হয়ে যাবে। যেহেতু শহরে আমি এখনো কিন্তু ভাড়ার ফ্ল্যাটেই থাকি, ওখানেও একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক চলতি বছরে হাজবেন্ড কতটুকু এগিয়ে দিতে পারে আর আমি তার পাশে থেকে কতটুকু তাকে সাপোর্ট করে যেতে পারি। একে অপরের সাপোর্ট ছাড়া কিন্তু সংসারের আয় উন্নতিতে খুব একটা সুবিধা করা যায় না। আমাদের এই বাড়িটা কিন্তু একটা সময় এরকম ছিল না। এখন এরকম পরিত্যক্ত হাভেলিতে পরিণত হলে কি হবে, যখন আমার শ্বশুর শাশুড়ি মা এখানে সংসার করতেন, কিংবা তাদের আগে যখন আমার দাদু শ্বশুর এবং দিদি শাশুড়িদের জমজমাট যৌবনকাল ছিল, অথবা তারও পূর্বে যখন তাদের পূর্বসূরীরা এখানে সংসার করে গেছেন, সেই সময়ে কিন্তু আশেপাশে সবগুলোই ছিল মাটির ঘর। তার মাঝে এই ধরনের দু একটা চুন সুরকির ঢালাই ছাদের বাড়ি, মানে রাজপ্রাসাদের মতো কিন্তু জলজল করত এবং সব সময় লোকের লোকারণ্য হয়ে রইত। আমাদের কিন্তু গৃহস্থ বাড়ি জমাজমি করেই আমাদের শ্বশুর বা পূর্বপুরুষরা জীবনযাপন করেছেন। তাদের গরুর খামার, জমি জমা, পুকুর, আমবাগান এগুলোই ছিল আয়ের উৎস। এই ঘড়িটাও কিন্তু মারাত্মক বয়স রয়েছে, মানে আমার থেকে সিনিয়র। বাংলাদেশে একটা সময় বেশিরভাগ ঘর বাড়ি ছিল কিন্তু পাটকাঠির অথবা মাটির, ছনের, খড়ের, মানে এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হতো। তবে যাদের কাছে পয়সা থাকতো তারা কিন্তু অভিজাত পরিবারগুলো দেখা দেখি এইরকম বাড়ি তৈরি করে ফেলেছিল। আর মূল বাড়ির গোড়াপত্তন হয়েছিল সেই ব্রিটিশ আমলেই। তবে পূর্বপুরুষদের মধ্যে ভাগ হতে 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 আমার দাদু শ্বশুরের অংশে পাওয়া যেটুকু, সেখান থেকে আমার শ্বশুরের যে অংশটা, সেই অংশ থেকে এখন আমাদের আরেকটি নতুন প্রজন্মের সূচনা হতে চলেছে। আমি তোমাদের সাথে সেই নতুনের সূচনার পর্বটাই শেয়ার করলাম আজকে। আমাদের এই বাড়িটা কিন্তু বাংলাদেশের একদম পশ্চিমের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আর চাঁপাইনবাবগঞ্জ কিন্তু মুঘল সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এই কারণে এখনো এই অঞ্চলের মানুষের জীবনযাপন, বিশেষ করে খাবার দাবারের ওপরে কিন্তু মুঘলদের
অঞ্চলের বেশ একটা ভালো প্রভাব রয়ে গেছে। এখনও এই অঞ্চলের বিরিয়ানি, মোগলাই, হালিম, কাবাব, পনির পরোটা, টিক্কা পরোটা, এমনকি দই মিষ্টি সবকিছুই কিন্তু বেশ প্রসিদ্ধ। মুঘল সাম্রাজ্যের পরবর্তী সময়ে কিন্তু এই অঞ্চলগুলো নবাব সিরাজউদ্দৌলার ছিল এবং নবাব সিরাজউদ্দৌলা বেশ কয়েকবার কিন্তু এই অঞ্চলে ঘুরে গিয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জটা সরাসরি কোনো নবাবের নামের সাথে মিলে নামকরণ না করা হলেও নবাবদের আনাগোনার কারণে কিন্তু নবাবগঞ্জ হয়ে যায় এবং বনাঞ্চল অতিরিক্ত থাকার কারণে চাপা শব্দটা যোগ করে চাঁপাইনবাবগঞ্জ করা হয়। এটা আর কি সম্ভাব্য, তবে এই নামকরণের পিছনে কিন্তু এখনো বেশ বিতর্ক রয়েছে। এখানে এই ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এখানে একটা সুরমা ফজলি আমের গাছ, যথেষ্ট আম আছে, কিন্তু তার পাশে বকুল গাছ। ওই ফাঁকা অংশ থেকে এই বাড়ির সিঁড়িঘর অবধি কিছুটা অংশ আমার ভাগে পড়ে গেছে, তো আমাকে এখন এই সিঁড়িটিরি ভেঙে দিয়ে সামনে থেকে বাড়িঘর বানিয়ে নিতে হবে। তাছাড়া এই পুরনো বাড়িটা রিপেয়ার করে থাকা যাবে বলে তো মনে হচ্ছে না, অনেক খরচা হয়ে যাবে। এর থেকে বেটার মনে হচ্ছে নতুন করে বানিয়ে নেওয়া। আবার ভাঙতেও খুব খারাপ লাগছে। আমাদের দাদু শ্বশুরের অংশটুকু বাদ যদি দেই, তারপরও কিন্তু একই ছাদের নিচে ওই মূল বাড়ি থেকে আরও ওই পেছনের দিকে এক্সটেন্ড করা অংশের মধ্যে একই ছাদে অনেকগুলো ঘর রয়েছে। এখন যখন ভাঙতে যাব জানি না যে পুরো ছাদটা নড়ে উঠবে কিনা। যাই হোক, ইঞ্জিনিয়ার নিয়ে এসে বুঝে শুনে কাজ করতে হবে। আর দাদু ভাইয়ের যারা ভাই মানে চাচাতো ভাই যারা রয়েছেন, আরও আত্মীয় পরিজন, তারা থাকেন ওইদিকে, তাদের উত্তরসূরিরা থাকে। পূর্বপুরুষদের মধ্যে দাদু শ্বশুর ছিল শেষতম পুরুষ, উনি শেষ হয়ে যাওয়ার পর এখন আমার চাচা শ্বশুররা রয়েছে। এরপরেই আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডের পরে আরও 3টে ভাই রয়েছে। তবে চাচাতো ভাই সবাই মিলে ঝুলে এই বংশের এখন 4 ভাই, আর 4 ভাইয়ের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও আমরা এখানে থাকি না, তবে আসলে সবার সাথে আমাদের খুব ভালো সময় কাটে। তবে দেখে বুঝতেই পারছো এটা একটা ব্যস্ততম শহর, আর এই ব্যস্ত শহরেই আমার গ্রামের বাড়িটা, মানে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ি, আমার মেয়ের দাদু বাড়ি। যেহেতু আমরাও একটা শহরে থাকি, তাই ছুটি ছাটাগুলোতে গ্রামের দিকে যেতে ভালো লাগে। আমার গ্রামের বাড়িটি একেবারেই পল্লীগ্রাম হওয়াতে সেখানে একটু অন্যরকম সময় কাটানোর লোভে কিন্তু আমরা যে কোনো ছুটি ছাটা, ঈদ, উৎসব, রোজা, রমজান সেখানে কাটিয়ে আসতেই পছন্দ করি। তাছাড়া আমার বাবা মাও একদম একা থাকে, আমরা যদি নিয়মিত না যাই তারাই মন খারাপ করে বসে থাকে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি জীবিত থাকলে নিশ্চয়ই এখানেও আসতাম ছুটি কাটাতে, তবে এখন আর সেভাবে না আসলেও কি, এই যে ঈদের আগে দেখা করে যাচ্ছি, আবার কোরবানি ঈদ বাদে এসে হয়তো ঘুরে যাব। তাছাড়া আমার হাজবেন্ড তো মাঝে মাঝে এখান থেকে ঘুরে যায়, তার তো এখানে জমি জমা, আম বাগান সবকিছুই রয়েছে, দেখাশোনা করতে সে প্রায়ই চলে আসে। খুব বেশি দূরে তো আর থাকছি না, কাছাকাছি তো আছি সবকিছুর। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, টাটা।